ম্যাচের ৯৯তম মিনিট 18 ইয়ার্ড বক্সের এজে একটা ফ্রি কিক, লাস্ট কিক অফ দ্য গেম। ফানি এনাফ যে ওই সময় ম্যাচের ক্যামেরাম্যান ঠিক ডেভিড বেকহ্যামের উপরে জুম করে। দোজ অফ আস হু আর ওল্ড এনাফ টু রিমেম্বার যে 2001 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য 90-something মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডে ডেভিড বেকহ্যাম একটা গ্রিসের এগেনস্টে ফ্রি কিক পেয়েছিল এবং ইংল্যান্ড নিডেড টু স্কোর to draw the game so that they could qualify for the World Cup in 2002. David Beckham scored, brought the roof down at that place, and that's one of the best moments in English football history. As a matter of fact, it could have been another historic moment for English football যদি মার্কাস রাশফোর্ডের ফ্রি কিকটা টপ নেটে গিয়ে না লাগতো। And that was it. England lost the game. Football's not coming home. I'm hurt as an England fan, and let's get started. আমরা যেটা দেখে এসেছি যে এরকম হাইলি ট্যাকটিক্যাল ব্যাটলসে যে ফরমেশন থাকে, যে ফরমেশন অন পেপারে টিমসরা নামে, এক্স্যাক্টলি তেমনি পুরা ম্যাচ কখনোই প্লে আউট করে না। বাট ফর দ্য সেক অফ ইট, লেট মি জাস্ট গাইড ইউ থ্রু ইট। England started off with a 4-3-3, the 4-3-3 they've been playing for the past 2 odd games, and France with their 4-2-3-1. So ম্যাচে এক্স্যাক্টলি কী হয়েছে এটার ইনডেপথে যাওয়ার আগে আমরা একটু ফোকাস করি ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচকে কেন্দ্র করে যেটা কিছু টকিং পয়েন্টস ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় একটি ছিল হচ্ছে দ্য ম্যাচ আপ বিটুইন কাইল ওয়াকার, arguably one of the quickest fullbacks on the planet, alongside Kylian Mbappe. And I don't need to tell you what Mbappe does and how he's been doing at the World Cup. এবং এটার দুটো ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে কেমনে ইংল্যান্ড উইল ট্যাকেল দ্য থ্রেট অফ এমবাপে, অ্যান্ড ওটার এগেনস্টে দ্য ফ্যাক্ট যে এমবাপে কখনো তেমন একটা পিছনে গিয়ে ডিফেন্ড করে না লাইক এ ট্রেডিশনাল উইঙ্গার। এই লুপহোলটাকে ইংল্যান্ড কেমনে এক্সপ্লয়েট করবে। অ্যান্ড শুরুতে বলে দিই যে সাউথগেট যে ট্যাকটিক্স অ্যাপ্লয় করেছিল দে ওয়ার প্রিটি এফিশিয়েন্ট বিকজ কিলিয়ান এমবাপের যে ন্যাচারাল থ্রেট সেটা অনেকটা মিনিমাইজড হয়ে গিয়েছিল। অফকোর্স আপনি তাকে কখনো ফুল 90 মিনিটসের জন্য কোয়াইট রাখতে পারবেন না, এবং দেয়ার ওয়ার টাইমস যখন সে তার ওয়ান টাচ প্লেস এবং ফ্রান্সের যে ইউনিক কম্বিনেশন প্লে থাকে অ্যারাউন্ড দ্য ফ্ল্যাঙ্কস ওসবের থ্রুতে সে কিছু ক্রিটিক্যাল পজিশনসে গিয়েছিল। বাট আপনার মাথায় রাখতে হবে যে কিলিয়ান এমবাপে ইজ অ্যাট হিজ মোস্ট থ্রেটনিং বেস্ট যখন সে এই সব এরিয়াজে অপারেট করছে। অ্যান্ড ইংল্যান্ড pretty much did pretty well to double up on him sometimes so that he could never get into these dangerous situations. সো যেটা বলছিলাম যে কিলিয়ান এমবাপের থ্রেটটা তো অবভিয়াসলি এসব হ্যাফ স্পেসেস এবং অ্যাটাকিং থার্ডে। ডিফেন্সিভলি অফকোর্স যদি আপনার একজন প্লেয়ার কম ডিফেন্সিভ ওয়ার্ক রেট রাখে তাহলে আপনার ইউ হ্যাভ টু মেক আপ ফর ইট ওয়ান ওয়ে অর দি আদার। অ্যান্ড এই ক্ষেত্রে গ্রিজম্যান অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটা হচ্ছে যে ফ্রান্স যখন ডিফেন্ড করছিল আউট অফ পজেশন মোর অফেন দেন নট তারা একটা 4-4-2 অথবা 4-4-1-1 সিচুয়েশনে ছিল। 1-1 তখন হয় যখন হয়তো দুটো স্ট্রাইকারের মধ্যে যে কোনো একজন একটু অ্যাডভান্স থাকে আর একজন একটু পিছনে থাকে। বাট জেনারেলি যেটা হয়েছিল যে গ্রিজম্যান হি ড্রপ ডিপ ওভার হিয়ার, আপনারা হিট ম্যাপে দেখতে পাচ্ছেন যে হি রিয়েলি পেট্রোল দিস এরিয়া অফ দ্য পিচ। অ্যান্ড এই ক্ষেত্রে তাদের একটা মানে 2 bags of 4 এক্সিস্ট করে এবং সেটার থ্রুতেই তারা অফ দ্য বল ডিফেন্ড করতে থাকে। আচ্ছা, আমি প্রথম গোলটা নিয়ে বেশি কিছু বলতে চাই না বিকজ এখানে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল তেমন একটা ইমপ্লিমেন্টেশন কোনো কিছু ছিল না। একটা টার্নওভার অফ পজেশন থেকে ফ্রান্স অ্যাট্যাক্ট, একটা ট্রানজিশনাল প্লে ছিল, এবং ওখান থেকে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট মুভমেন্ট ফ্রম শুয়ামেনি, বক্সের বাইরে থেকে শট নেয়, শটটা গোল হয়। Pickford probably did not see it for the first split second, saw it late, and not much he could have done with it. So এখন দ্য ইন্টারেস্টিং পয়েন্ট ইজ এরপর থেকে ম্যাচে কী হয়, কারণ যে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ক্রুশাল ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে স্কোর লাইন অনেকটা ডিকটেট করবে ম্যাচের পেসটা, ম্যাচের ধরনটা কেমনে প্রোগ্রেস করবে। একটা স্কোর লাইন ডিকটেট করে দিবে যে ফ্রান্স যারা স্কোর করেছে তারা এখন ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচে থাকবে, দে ডু নট রিয়েলি কেয়ার যে whether they get too much of the ball or not, they only want to attack through transitions because আপনার কাছে যখন কিলিয়ান এমবাপে থাকবে, probably the best transitional player on the planet, আপনার অ্যাকচুয়ালি অত বেশি রিস্ক নেওয়ার কোনো রিজন নেই by playing intricate passing. So when the game changes,
ইংল্যান্ড গট আ বিট মোর অন দ্য বল। অ্যান্ড এখানে দেখার বিষয়টা হচ্ছে যে আপনারা আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সেন্ট্রাল প্রোগ্রেশন সবচেয়ে কম ছিল। দে প্রাইমারিলি অ্যাট্যাক্ট থ্রু দ্য লেফট হ্যান্ড সাইড, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছেন ইট ইজ প্রাইমারিলি থ্রু বুকায়ো সাকা। সো ইংল্যান্ড ফার্স্ট হাফে জেনারেলি যেরকমভাবে অ্যাট্যাক করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে প্রথমত দে ট্রাই টু সামটাইমস বিল্ড ইন আ ব্যাক থ্রি, এবং ব্যাক থ্রিতে বিল্ড করার জন্য যে সুবিধাটা হয়েছে লুক শ ওয়াজ আ বিট ডিপার। এটার জন্য যেটা হয় যে সামটাইমস ইট ব্রট ইন উসমান ডেম্বেলে, সো ইট ক্রিয়েটেড আ লট অফ স্পেস ওভার হিয়ার। অ্যান্ড এখানে মাঝে মধ্যে ফোডেন অ্যান্ড বেলিংহাম ইউজ টু try some combination plays to progress the ball through these areas of the pitch. So ফুটবলে যেটা সবসময় হয়ে থাকে আপনার কোনো ট্যাকটিক্যাল মুভের একটা রিপারকাশন বা একটা রিয়াকশন মাঠের মধ্যে দেখা যায়। সো ফর এক্সাম্পল আপনি যদি একটা লেফট হ্যান্ড সাইডে অনেক বেশি প্লেয়ার্স নিয়ে এরিয়াটা কনসেন্ট্রেট করে রাখেন, এটার কাউন্টার মেজার হিসেবে ফ্রান্সের প্লেয়ার্স অফ দ্য হ্যাড টু শিফট টু প্রোটেক্ট দ্য লেফট হ্যান্ড সাইড। এটার জন্য মাঝে মধ্যে যেটা হয়েছিল বুকায়ো সাকা হ্যাড আ লট অফ স্পেস ইন আ ওয়ান অন ওয়ান সিচুয়েশন অ্যাগেনস্ট থিও হার্নান্ডেজ, এবং এটার থ্রুতে ইংল্যান্ড বেশ কিছু অ্যাট্যাক করার চেষ্টা করেছিল। এই ক্ষেত্রে জর্ডান হেন্ডারসনের রোলটা বেশ ক্রিটিক্যাল ছিল, কারণ যে আমাদের মাথায় রাখতে হবে কাইল ওয়াকার হার্ডলি এভার went in an attacking position because he was always tasked with marking Kylian Mbappe so that he never gets the space in behind Kyle Walker. এটার জন্য যেটা হয়েছিল মাঝে মধ্যে যখন জর্ডান হেন্ডারসন এখানে চলে আসছিল, they could use some combination plays to attack through these spaces. And এখানে হ্যারি কেইন ছিল মাঝে ফার্স্ট হাফে একটা চান্সও এসেছিল through this area যেখানে হ্যারি কেইন tried to take a shot off Hugo Lloris but nothing much happened. সো সেকেন্ড হাফের শুরু থেকে ইংল্যান্ড তাদের ইন্টেন্সিটিটা অবভিয়াসলি একটু ইনক্রিজ করে, এবং একটা মাইনর ট্যাকটিক্যাল টুইক আমরা যেটা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে মাঝে মধ্যে জর্ডান হেন্ডারসন ওয়াজ অকিউপাইং দ্য ওয়াইড রাইট স্পেসেস কিপিং দ্য ফুল ব্যাক পিন ব্যাক, এবং এটার ফলে যেটা হয় বুকায়ো সাকা হ্যাড দি অ্যাক্সেস টু দিজ থ্রেটনিং পজিশনস, এবং প্রবাবলি সাকা ওয়াজ ইংল্যান্ডস বেস্ট প্লেয়ার ইফ ইউ মাইট সেই সো, কারণ যে হি ওয়ান দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ডুয়েলস ইন দ্য ম্যাচ, ট্রাইড some combination play in some really good areas and eventually won a penalty যেখান থেকে হ্যারি কেইন স্কোর করেন, ম্যাচের মধ্যে সমতা ফেরত আসে। সো সমতা ফেরত আসার পর ফ্রান্স প্রেসড অন আ বিট মোর, এবং ফর আ সার্টেন ওয়েল আপ আনটিল দি 80th মিনিট অর সো ম্যাচের মধ্যে অনেক একটি এন্ড টু এন্ড একটা ভাইব ছিল, দুটো টিমই অ্যাট্যাক করছিল, দুটো টিমই চান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল। বাট ওপেন প্লে থেকে জিনিসটা কিন্তু এমন না যে ফ্রান্স অনেক বেশি ক্লিয়ার ক্যাট অপরচুনিটিস ক্রিয়েট করতে পেরেছিল। কিলিয়ান এমবাপ্পেজ থ্রেট ওয়াজ নালিফাইড টু আ গ্রেট এক্সটেন্ট, but that's the mark of World Cup champions, karon je they were whatever you might hold against them in terms of chance creation, you can't ever question mane tader clinical attitude towards the game, because ম্যাচের জাস্ট যেরকম ফার্স্ট গোলটা এসেছিল একটা সার্টেন মোমেন্ট থেকে শুয়ামিনির গোল, এবং সেকেন্ড হাফে ওদের সেকেন্ড গোলটা অ্যান্টোয়ান গ্রিজম্যানের একটা ক্রস থেকে অলিভিয়ার জিরুড জাস্ট স্কোর্ড। সো দ্যাটস দ্য মার্ক অফ চ্যাম্পিয়ন্স, এবং you might feel a bit hard done by if you're an England supporter, karon je it's not that England did much wrong tactically in that game. There's a reason jar jonno ami barbar bolchi France actually oto beshi chances open play theke create kore nai, oto beshi clinical chances, karon tader xG seta suggest kore which is 1.3. The funny factor is je England's xG is 2.6 but 2.6 এর অলমোস্ট 1.5 এসেছিল দুটো পেনাল্টি থেকে। সো ইন জেনারেল আমি সেটাও বলতে পারবো না যে ইংল্যান্ড ওপেন প্লে থেকে অনেক বেশি চান্সেস ক্রিয়েট করেছেন। এখানেই আই থিঙ্ক দ্য অনলি কোয়েশ্চেন রিমেইনস অ্যাবাউট সাউথগেটস কম্পিটেন্স অ্যাজ আ ম্যানেজার অর হিজ পেনিট্রেশন অ্যাজ আ বল প্লেয়িং অর অ্যান অ্যাট্যাকিং ম্যানেজার, কারণ যে ওভার দ্য ইয়ার্স আমরা সবসময় দেখে এসেছি 2018 সালের ওয়ার্ল্ড কাপ হোক বা 2020 সালের ইউরো হোক, ইংল্যান্ড ইজ নট আ টিম যারা ওপেন প্লে থেকে অনেক বেশি গোলস দেয় অথবা অনেক বেশি চান্সেস ক্রিয়েট করে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ান অফ অর টু অকেশনস দ্যাট দেভ ডান ইন দ্য পাস্ট, এবং সেখানে ইংল্যান্ড অনেকটা প্লেগড ছিল। এইরকম বড় একটা ম্যাচে it's not every day that you're going to come up with 10-15 chances, and England didn't come up with 10-15 chances, but I think they created enough to score some goals from open play. I think Harry Maguire had a very good header which was just wide. Harry Kane got into a couple of good positions but তেমন ভাবে কোনো কিছু করতে পারেনি। So you might say that they might England were a bit unlucky in the perspective যে তারা চান্সেসগুলোকে কনভার্ট করতে পারেনি। The fact that their captain missed a second penaltyটা স্কোর করলে the match could have been very different, but
ifs and buts don't win you World Cups. Clinical football does, and France played clinical football, and that's why I think they're still with the highest stake of winning the World Cup this time round. They probably have the best chance. Morocco, on paper, is a much weaker team than France, but we don't know what's going to happen. So for that moment, stay tuned with us. We're going to be back with the semifinals at TBS Tech Talks. And well, for now, let's just finish by saying that it's not coming home, and I don't see it coming home anytime soon whatsoever.